বিরতির পরে আবার ফিরে আসছি সবাই। বেশ আড্ডাটা জমেছে ভালো। তো হারিয়ে যাওয়া পেশায় হারিয়ে যেতে যেতে বিরতিতে চলে গিয়েছিলাম। এবার তাহলে ম্যাপ পয়েন্টিং দিয়ে ঘুরে ফিরে আসা যাক। তো শ্বেত মরু, হ্যাঁ, সাদা বালি সব অনেক জায়গাতেই আছে, সেটা তো আমরা জানি, যেরকম মরিশাস বা অনেক দেশে সাদা বালি পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, ভারতে সাদা বালি পাওয়া যায় না সেভাবে। আন্দামানের কয়েকটা দ্বীপ ছাড়া, যেটুকু আমি দেখেছি, নীল আইল্যান্ড বা এরকম কয়েকটা ছাড়া সাদা বালি দেখা যায় না। তো এখানে ম্যাপ পয়েন্টিং এর মানে যেটা রীতি মেনে একটু টুইস্টেড নাম দিই। তো এইবারে আছে কচ্ছের রান। রান মরুভূমি, কিন্তু পৃথিবীর বৃহত্তম নুনের তৈরি মরুভূমি। সেইটা হচ্ছে সাদা মানে মরু, শ্বেত মরু। তো সেখানকার জ্যোৎস্না দেখার অভিজ্ঞতা, এটা অনেকটাই বোধহয় বলে দিলাম, বাকিটা তো পড়তেই হবে পাঠকদের। নিশ্চয়ই। থেকে বেশি বললে ইন্টারেস্টটা চলে যাবে। তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমার এখনো মরুভূমি দেখা হয়নি। পাহাড় আর সমুদ্র দেখেছি, মরুভূমি সে অর্থে দেখা হয়নি। কিন্তু প্রিয়াঙ্কাদের এই যে ট্রাভেল ব্লগস গুলো পড়ার সময় মনে হয় যে আমি এক্স্যাক্টলি ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এবং তার থেকেও অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই মুহূর্তে কি ভাবতে পারতাম বা কি অনুভব করতে পারতাম, এটা এক্স্যাক্টলি প্রিয়াঙ্কাদি লিখে দিয়েছে। তো মনে হয় যেন প্রিয়াঙ্কাদি নয়, আমি নিজেই হয়তো সেখানে ঘুরে বেড়াচ্ছি। এবং প্রিয়াঙ্কাদির উপন্যাসের সাথে সাথে ট্রাভেল ব্লগসটাও কিন্তু আমাকে ভীষণভাবে আকর্ষিত করে। আশা করি বাকিদেরও করে। সেটা তো ডেফিনেটলি বিদেশ ভ্রমণ, বাঙালি ভ্রমণ হ্যাঁ, সেটা পিপাসু। তো আমরা বইমেলা বা বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলায় বসেই দেখেছি যে কিরকম আকর্ষণ করছে। হ্যাঁ, একদম একদম। উপন্যাসের কথা যখন উঠলোই, একটা কথাই বলবো, যারা পাঠকরা পড়ছেন তারা সুমির সঙ্গে থাকুন। সুমির জীবন প্রবাহ কিন্তু চলছে। হ্যাঁ, একদম। আর এবারে যে শিশু কিশোর, তো শিশু কিশোর শুধু শিশু আর কিশোর নয়, শিশু থেকে কিশোরও বটে। তো সেই জন্য আহ সুমি কিন্তু এবার কৈশোরে পা রেখেছে এই বাহ, সংখ্যায়। আচ্ছা, এই উপন্যাসের প্রসঙ্গে আমার একটা জিনিস জাস্ট মাথায় এলো। সেটা হচ্ছে, আমি যখন এবারের সংখ্যায় পাতা উল্টাচ্ছিলাম, আহ, প্রথম পর্বটার নাম সম্ভবত প্রাথমিক থেকে মাধ্যমিক, আর কোইন্সিডেন্টলি এই সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ হলো। আর মাধ্যমিক পরীক্ষাটার কথা যখন মনে হলো, আমার মাধ্যমিক পরীক্ষাটার সময় আমার নিজেকে বড্ড অমল মনে হতো, যে আমি গৃহবন্দী অবস্থায় রয়েছি এবং আমাকে কেউ খেলতে নিচ্ছে না, আমাকে একদম খেলতে ডাকতে পারছে না কেউ, আমি বাইরেটা যেতে পারছি না, জানলাটাই যতটুকু সম্বল। কবে শেষ হবে, তো কবে শেষ হবে? ততটুকুর মধ্যেই কবে শেষ হবে পরীক্ষা। তো অনুপম দা, এরকম এক, তুমি বলো, তুমি এই লেখাটা কখন পড়েছিলে, মানে তুমি তোমার অভিজ্ঞতাটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই। আসলে এই বইটা, রবীন্দ্রনাথের সেই বইটাতে খুব স্পেশাল যে লেখাটা আসলে ডাকঘর নিয়ে। রবীন্দ্রনাথের ডাকঘর নাটক আমি পড়েছিলাম সেই ছোট্টবেলায়। এবং এই প্রসঙ্গে বলি যে ডাকঘর নাটক সম্পূর্ণ পড়িনি। প্রথমে অমল ও দইওয়ালা, এবং তারপর আরো কিছু একটা অংশ, মানে ক্লাসের টেক্সট বইয়ে ছিল ছোট ছোট করে পড়া। তারপর একটু বড় হয়ে সম্পূর্ণ নাটক পড়েছিলাম। তার যে ব্যঞ্জনা, সেটা হয়তো তখন ততটা বুঝিনি। পরবর্তীকালে আমার যে যাপিত জীবন, সেই জীবন দিয়ে আমি অনুভব করেছি যে ডাকঘরের এই যে ব্যঞ্জনা আমাদের প্রত্যেকের, হয়তো আমরা রোজ এদিক সেদিক যাই, বাইরে বেরোই, কিন্তু অমলের যে শুধু ওই যে গৃহবন্দী অবস্থা, এ তো আমরা পেরিয়ে এসেছি 2 বছর আগে, প্যান্ডেমিকের সময়। এবং আমরা হয়তো এখনো যখন বাইরে যাই, ঘোরাঘুরি করি, কিন্তু অন্তরে সেই বদ্ধ দশাটা কি আমাদের থাকে না? হয়তো থাকে। সেই ভাবনার জায়গা থেকে, এবং সেই বন্ধন এবং মুক্তির যে একটা পথের দিশা, সেইটা কিভাবে দেখা যাচ্ছে সেটা জানার জন্য আপনাদের এই সেই বইটার সেকশনে পড়তেই হবে, যে জীবন মাঝে আনন্দ গান বাজে।
সত্যি নামটাও বড় সুন্দর দিয়েছে অনুপম। আর এই প্রসঙ্গে এবার আরেকটা জিনিস আমার মনে পড়লো, শুধু জীবন মাঝে আনন্দ গান নয়, আরেকটা লেখাও রয়েছে আমাদের সিনেম্যাটিক বিভাগে, জগৎ মাঝে অন্য জগৎ। তো দুটো লেখা কতটা কন্ট্রাস্টিং, কারণ জগৎ এই সিনেম্যাটিকের লেখাটা কিন্তু আবার খুব মজার, যে সিনেমা নিয়ে চার মূর্তি, এবং সেইটা নিয়ে যে একজন স্কুল শিক্ষক রাহুল মজুমদার তিনি লিখছেন, যে খুব মানে সিনেমার রিভিউ বা সিনেমার অভিজ্ঞতা তো আছেই, তার সাথে বেশ কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস উনি তুলে ধরেছেন, ইম্পর্টেন্ট কথা, যে আজকালকার শিশুরা, যে এই যে টেনিদার যে একটা ফ্রি স্পিরিট ছিল, যে বারবার ফেল করেও তার কোনো দুঃখ নেই, তো সেই মুক্তিটা বোধহয় তারা পায় না। সেক্ষেত্রে কিন্তু এই অমল দইওয়ালা বা টেনিদা এই শিশুদের যে একটা বদ্ধ জীবন বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা কাঙ্ক্ষা, সেটা কিন্তু সব লেখাতেই ফুটে উঠেছে। প্রসঙ্গে জাস্ট মনে হলো যে এবারে রম্য রচনা যেটা কানুকার কেরামতি, আমি যখন পড়ছিলাম তখন এই যে গল্পটির যে মুখ্য চরিত্র, সেই মুখ্য চরিত্রটা পড়ার সময় কিন্তু আমি টেনিদার সঙ্গে অনেক মিল খুঁজে পাচ্ছিলাম। কেটে গেছে না? বেশ কিছু দৃশ্য এত সুন্দর লিখেছে অরিন্দম রায়। ঠিক যেন মনে হচ্ছিল টেনিদা, কানুকাকে ঠিক যেন মনে হচ্ছিল। এবং একদম টেনিদা ঘনাদা সবকিছুর মিশ্রণ আছে। হ্যাঁ, মানে সবকিছু অবশ্যই নিজের মৌলিকত্বে সে মৌলিক, কিন্তু তাও হ্যাঁ, আমাদের আসলে বাঙালিদের মনের মধ্যে এই চরিত্রগুলো এতটাই দানা বেঁধে বসে আছে, সব জায়গায় যেন আমরা টুকটাক করে রিলেট করে দিতে পারি। ঠিক যেরকম এবারের যে গল্পটা ছিল যে পুচকে গোয়েন্দা এবং মুকু, তো সেখানে মুকু, এক্স্যাক্টলি এটাই আমি বলতে যাচ্ছিলাম যে শশীপদ চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে পড়তে গেলে, অবশ্যই পাণ্ডব। হ্যাঁ, তো একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা সবাই শিশু কিশোর নিয়ে কথা বলছি, কিন্তু আমরা কেউই শিশু বা কিশোর নই, কিন্তু সবাই এই সংখ্যাটা নিয়ে এত উত্তেজনা। তার কারণ আমার মনে হয় যে এই ধরনের সংখ্যা, মানে বিশেষ করে বাচ্চাদের নিয়ে কোনো ঘটনা বা বাচ্চাদের নিয়ে কোনো লেখা, বাচ্চাদের নিয়ে যা কিছু স্পেশাল, তা শুধুই বাচ্চাদের নয়, যারা আমরা বড়রা বাচ্চামোটাকে লুকিয়ে নিজের অন্তঃস্থলে শিশুটাকে লুকিয়ে আমরা ঘুরে বেড়াই, সুযোগ পেলেই আমরা তাদের সঙ্গে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে যাই খানিকটা বাচ্চা হওয়ার স্বাদ আস্বাদন করার জন্য। এই জন্যই তো সুকুমার রায় আমাদের এতটা ফেভারিট। একদম একদম একদম। লীলা মজুমদারের যে ম্যাজিক ছিল তার কলমে, হ্যাঁ, সেইটা নিয়েই তো এবারের প্রবন্ধটা, যে কুমকুম চট্টোপাধ্যায় বিশিষ্ট প্রবন্ধ এবং কবি, তিনি যে কলম ধরেছেন আমাদের জন্য এবার, তো লীলা মজুমদারের লেখাগুলো নিয়ে, এবং খুব সুন্দর একটা প্রবন্ধ রয়েছে। এবারে আমাদের বেশ কিছু শিশু লেখকও আছেন, কিন্তু এবারে শিশু এবং কিশোর বা তারুণ্যের শুরুর দিকের বলা যায়। তো উচ্চ মাধ্যমিক দেবে সঞ্জনা, এবারে একটি গল্প তার ধারাবাহিক শুরু হচ্ছে, পিরামিড রহস্য, খুব সুন্দর একটা রহস্য গল্প। তার উচ্চ মাধ্যমিক শুরু হবে সবে সদ্য কিছুদিনের মধ্যেই। তো তা এইরকম অনেকজন, সোপর্ণ পাল, ছোট্ট একটি বাচ্চা ছেলে, সে কি সুন্দর কবিতা লিখেছে। ছবি তো এর আগেও আমাদের সাথে বহু ছোট বাচ্চারাও ছবি আঁকা পাঠিয়েছিল, এবার লেখক হিসাবেও কিন্তু অনেক ছোটদের আমরা পাচ্ছি। এইটা একটা খুব আনন্দের বিষয় যে আমাদের সঙ্গে শিশু কিশোর সংখ্যা আমরা প্রকাশ করছি শুধু বড়রা লিখে নয় বা এঁকে নয়, ছবি এঁকে নয়, আমাদের সঙ্গে সত্যিকারের যারা শিশু কিশোর তারাও যোগ দিচ্ছে। এটা খুব আনন্দের বিষয়। আর তারপরে এই যে সাজেশনের কথা শুরুতে আমরা বলছিলাম, বিভিন্ন মেলার সাজেশন, একটা খুব অন্যতম সাজেশন পেয়েছি যে বিজ্ঞান নিয়ে লেখা। তো এবারের সংখ্যায় কিন্তু আমরা সাজেশনটা আসার আগেই অলরেডি আমরা বিজ্ঞান নিয়ে লেখা মহাকর্ষ কবিতা আছে, বিজ্ঞান বিষয়ক গল্প আছে। ইনফ্যাক্ট আমাদের একটা প্রতিযোগিতাও ছিল যেটাতে হিমাদ্রি দাসের অঘটন গল্পটা সেরা নির্বাচিত হয়েছে বিজ্ঞান বিষয়ক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অলংকরণ কথা আছে, যেটা আমাদের ভীষণ রোমান্টিসিজম ছোট্ট বাচ্চাদের ছোটবেলা থেকে, মহাকাশ। তো সেই মহাকাশ নিয়ে আমার নিজের অভিজ্ঞতা, নাসার যে কেনেডি স্পেস সেন্টারে যাওয়ার, সেই চাঁদের পাথর দেখার অভিজ্ঞতা,
অভিজ্ঞতা বলবো না, তো সেই ডিটেলস গুলো দিয়ে একটা ছোট্ট অলংকরণ কথা আছে, যেটা আমাদের প্রবাহর বিশেষত্ব, যে আমরা ইলাস্ট্রেশন গুলো শুধু তার আবার একটা হিস্ট্রিও দিই। শুধু বিজ্ঞান কিংবা রহস্যই নয়, আমরা রূপকথাও এইসব সংখ্যায় রূপকথায় পক্ষীরা চেপেও সেই এসছি। আছে যে পক্ষীরাজ, গুপ্তধন, সবকিছু আছে, মানে যে ছোটবেলার যা যা ফ্যান্টাসি সব কিন্তু ভরে দিয়েছি। রূপকথার গল্প এমনি সবার কেমন লাগে, মানে অনুপম দা, দিয়া বা প্রিয়াঙ্কা, তোমরা যদি বলো, মানে তোমাদের রূপকথার গল্প ছোটবেলা থেকে পড়তে কেমন লাগে? রূপকথার গল্প আমার পড়তে গেলে একটা কথা মনে হয় যে রূপকথার দেশে হারিয়ে যেতে ইচ্ছে করে, এবং একটা অদ্ভুত অনুভূতি হয় যে রূপকথা একটা গল্প পড়ে তারপর আর সেই রেশটা রয়ে যায়। এটা কিন্তু এরকম রূপকথার গল্পের ক্ষেত্রে খুব বেশি করে হয়, যদি সেটা মানে সুন্দর করে লেখা হয় আর কি। টিয়া বলো তুমি। রূপকথা, ছোটবেলা থেকে রূপকথা যখন পড়েছিলাম তখন তো অবাধ, মানে মনের অবাধ বিচরণ সেই রূপকথার জগতে ছিল, সেটা তো বরাবরই খুব ভালো লাগতো। পশু পাখি, রাজা রানী, তাদের রাক্ষস, এসব তো ছিল। বড় বয়সেও মাঝে মধ্যেই সেই ছোটবেলাটার মধ্যে ফিরে যাওয়া, টুক করে একটা আলাদা জগতের মধ্যে অবাধ বিচরণ, সেটাও কিন্তু বড় বয়সে কম হলেও কিন্তু মাঝে মধ্যেই সেটা আমরা সবাই কম বেশি উপলব্ধি করি এবং ভালো লাগে। সেটা একটা মনের বারান্দা বলা যেতে পারে, যেখানে আমরা নিজের ছোটবেলাটা সেই রূপকথার জগতে বা বড় বয়সের বড়দের বানানো একটা রূপকথার মধ্যে মাঝে মাঝে ডুব দিতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। সেই জন্যই আমাদের একটা সময় প্রবাহ প্রবন্ধ আছে, গল্পের সেই সুদিন, সেই যে আগেকার দিনের গল্পের বই পড়া, বা আজকালকার দিনে এখানেও একটু ফ্যান্টাসির ব্যাপার আছে সেই প্রবন্ধের মধ্যে। একটুখানি বলে নি যে এই যে রূপকথার গল্প, এখানে যে ফ্যান্টাসি গুলো থাকে বা সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসির মধ্যে যে ফ্যান্টাসি গুলো থাকে, সেগুলো কিন্তু এই 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 শিশু বয়সে বা কৈশোরে এসে পড়াটা দরকার, কারণ সেইখান থেকেই আমাদের অ্যাম্বিশন গুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে এই রূপকথা বা সায়েন্স ফ্যান্টাসি এগুলো খুব জরুরি, মানে শিশু কিশোর সংখ্যার ক্ষেত্রে। আমি সেই প্রসঙ্গেই আসছিলাম যে এবারের যে আমাদের কথা হোক, যেটা আমাদের প্রেরণার প্রবাহর একটি ভীষণ মানে যায়, যেটা যে কথা হোক সেকশনটা সাইকোলজিক্যাল বা কাউন্সেলিং টাইপের যেটা হয়, আমাদের কোশ্চেনের উত্তর দেওয়া হয় বা একটা প্রবন্ধ থাকে, যেটা মানে ওয়াইডলি আমাদের এটা খুব পপুলারিটি পেয়েছে সমস্ত বইমেলায়, সমস্ত পাঠকদের কাছে, যেটা কোনো ম্যাগাজিনে হয় না। তো সেই কথা হোকে এবারের প্রবন্ধ কিন্তু খুব সুন্দর একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশ নিয়ে, যে রিঙ্কু পাঠক দি, যে উনি কাউন্সেলর প্রফেশনাল, তো উনি লিখেছেন। তো যারা পড়বেন তাদের অবশ্যই আমি বলবো, এটা তো শুধু মানে বাবা মা, তাদের স্কুলের টিচার, বিভিন্ন মানুষদের এটা পড়াটা খুব জরুরি। এই যে ছোটবেলাতে যে ব্যক্তিত্বটা যে তৈরি হয় মানুষের, কিভাবে কোন বয়সে কোন স্টেজের মধ্যে দিয়ে একজন শিশু সেই স্টেজগুলো পার করে। তুমি এত দুনিয়া ঘুরে বাছাই করে একটা পত্রিকা চালাচ্ছ, মাথার ঘাম পায়ে ফেলে সেটার পরিশ্রম করে সেটা আমরা যথাসম্ভব পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে এখন আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মহান অস্ত্র সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ায় লোকেরা হু হু করে শেয়ার করছে, হু হু করে, মানে এটা একটু করুণ সুর এর মধ্যে রয়েছে যে ফিজিক্যাল বই পড়তে গিয়েও সোশ্যাল মিডিয়াকে আমরা, যেটা থেকে বেরিয়ে আমরা প্যাশনটা আমাদের ধরে রাখার চেষ্টা করছি, সেই বইয়ের মলাট, বইয়ের পাতা, বইয়ের গন্ধ পাওয়ার চেষ্টা করছি, সেখানে আবার নতুন করে হুড়মুড় করে সোশ্যাল মিডিয়া। কিন্তু আমি তোমায় বলবো যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই বোধহয় কনস্ট্যান্ট, অনলি কনস্ট্যান্ট। তো আজকে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যদি আরেকটু প্রেরণাকে ছড়িয়ে দিই। একদম আপনারা যেরকম ভাবে প্রবাহকে আশীর্বাদ দিচ্ছেন, সেরকম ভাবে প্রেরণাকে আশীর্বাদ দিচ্ছেন, সেরকম ভাবে ইউটিউব চ্যানেলকেও আশীর্বাদ দিন।
বাকিটা আমরা সামনে। নিশ্চয়ই। এবং এটা প্রবাহের নতুন গতিপথ। বাড়ানোর জন্য নয়, এটা একেবারেই সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য নয়। সাবস্ক্রিপশন সবারই দরকার, সাবস্ক্রিপশন হবেও আমাদের, কিন্তু আমরা চাই যে এই যে ছোট ছোট এপিসোড গুলো আসছে, বেশ কিছু চিন্তা ভাবনা আছে, সুন্দর সুন্দর, হ্যাঁ, অনেক আড্ডা আছে, পাঠকদের সঙ্গে আরো বেশি করে জড়ায়। চর্চা আছে, আর অনেক শিক্ষণীয় জিনিস আছে, সব রকম আসছে। যেরকম প্রবাহ একটা ভীষণ মানে কম্প্যাক্ট জিনিস, আমাদের ইউটিউবে সেরকম কিন্তু কম্প্যাক্ট হতে চলেছে।